আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম কিভাবে বাসায় লাগানো আলু গাছ থেকে আলু সংগ্রহ করলাম এবং ঠিক কতটা পরিমাণ আলু আমি লাগিয়েছিলাম এবং কতটা আলু আমি পেয়েছি মাশাআল্লাহ। এবং এর মধ্যবর্তী সময়ে যে আলু গাছের যে পরিচর্যা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বাসায় আমি ঝুড়িতে এবং সমতল ভূমিতে আলু গাছ লাগিয়েছিলাম। সমতল ভূমির গাছগুলো আমি জানুয়ারি ও ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুর দিকে লাগিয়েছিলাম, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। তবে ঝুড়ির আলুগুলো আমি লাগিয়েছিলাম ডিসেম্বরের মাঝখানের দিকে। আর এখানে আমি ১ পোয়ার মতো আলু আমি লাগিয়েছিলাম শুধু ঝুড়িতে। আর এগুলো আমি উঠিয়েছি ফেব্রুয়ারির ১৮-১৯ তারিখের দিকে। আলু লাগানোর জন্য আমি নিয়েছিলাম ঝুরঝুরে মাটি এবং তার সাথে মিক্স করেছিলাম গোবর সার, যেমনটা আলু লাগানোর জন্য দরকার। এবং আলু লাগানোর ২ থেকে ৩ দিন আগে আমি মাটিটাকে ভিজিয়ে সামান্য পানি ছিটিয়ে একটু ছায়াযুক্ত স্থানে রেখেছিলাম এবং তারপরেই আমি আলুগুলো লাগিয়েছিলাম। শেকড় গজানোর পর প্রথম দিকের ক্লিপগুলো আমি নিতে পারিনি, যার কারণে আমি শেষের হারভেস্টিংটাই শুধু দেখাতে পারছি। তবে বাসায় লাগানো সবজির হারভেস্টিংটাই বেশি মজার। গাছের বয়স ২ মাস পেরিয়ে গেলেও আলু ওঠানোর সময় যখন গাছের নিচে যে আলুগুলো আমি লাগিয়েছিলাম কেটে, মানে যেগুলো থেকে গাছ হয়েছে আর কি, সেগুলো এখনো পচেনি দেখা যাচ্ছে। মনে হচ্ছিল গাছগুলো থেকে হয়তোবা আরো আলু হতে পারতো বা এখনো হয়তোবা হবে। তবে এগুলো রাখার মতো এখন আর আমার সময় নেই, কারণ এখানে আমি অন্য গাছ লাগাবো মাটিটা আবারও তৈরি করে। সেজন্য আমার এখন এই আলুগুলো তুলে ফেলতে হচ্ছে। বাসায় আমি এই প্রথমবার নিজের হাতে আলু লাগিয়েছিলাম এবং যতটুকু সম্ভব চেষ্টা করেছি সঠিক পরিচর্যার। তবে যা পেয়েছি আলহামদুলিল্লাহ। সত্যি বলতে আলু গাছের অতটা পরিচর্যার প্রয়োজন হয় না। শুধু আলো সবসময় রোদ পড়ে এমন জায়গায় রাখতে হয়। আর পানির ব্যাপারটা হচ্ছে, পানি ২ মিটার আলু গাছের মাটি ২ মিটার শুকানোর পরে আবার পানি দিতে হয়। আর যদি অতিরিক্ত পানি সবসময় দিতে থাকেন তাহলে কিন্তু আলু পচে যায় এবং গাছগুলো মারা যায়। আর সারের বিষয়টা হচ্ছে ২ ভাগ মাটি এবং ১ ভাগ সার মিক্স করলেই হয়। জৈব সার বা যেকোনো সারই মিক্স করতে পারেন। তবে আমাদের বাসায় প্রচুর গোবর সার রয়েছে, সেই জন্য আমি ১ লেয়ার মাটি ও ১ লেয়ার গোবর সার মিক্স করে মাটিটা তৈরি করেছিলাম। তারপরে মাটিটা আমি হালকা পানি দিয়ে একটি ছায়াযুক্ত স্থানে ২ থেকে ৩ দিন রেখেছিলাম। আর এর মধ্যে আমি অন্যদিকে আমার আলুগুলো তৈরি করছিলাম। আলুগুলোর গজ গজানোর পর থেকেই আমি কেটে সুন্দর করে, মানে গজ রেখে তারপরে কেটে আমি একটি প্লাস্টিক পলিথিনে করে আমি ২-৪ দিনের জন্য, ২ থেকে ৩ দিনের জন্য রাখলেই এর থেকে শিকড় গজিয়ে যায় এবং সেগুলোই আমি এখানে মাটিতে লাগিয়ে দিয়েছিলাম এই ঝুড়িটায়। তারপর থেকে আমি শুধু পরিচর্যা বলতে সঠিক সময় পানিটা দিয়েছি। যেমনটা আমি আগে বলেছি যে মাটিটা উপর থেকে ২ মিটার পর্যন্ত যখন শুকিয়ে যায় তখন পুনরায় আবার পানি দিতে হয় এবং বেশি পানি দিলে গোড়া পচে যায়। এবার আসি পোকামাকড়ের বিষয়ে। পোকামাকড় অবশ্য তেমন একটা আক্রমণ হয় না আমার জানা মতে। তবে যদি মাটির সাথে কিছুটা নিমপাতার গুঁড়া ইউজ করা যায় তাহলে অনেকটাই ছত্রাক অথবা অন্য পোকামাকড় থেকেও অনেক পরিত্রাণ পাওয়া যায়। এছাড়া যদি অনেক সময় কারো খেতে হয়, অনেক সময় অনেক পোকামাকড় লেগে যায়, তখন নিমের তেল পানির সাথে ব্যবহার করলে খুবই দ্রুত ফলাফল পাওয়া যায়। যেকোনো গাছের জন্য নিমপাতা অথবা কাঁচা নিমপাতা পানির সাথে ফুটিয়ে নিলে এবং ঠান্ডা করার পরে সেটা ব্যবহার করলে আ এটা কোনো সাইড ইফেক্ট হয় না। যেহেতু প্রাকৃতিক একটি উপাদান, সেজন্য গাছেরও কোনো ক্ষতি হয় না এবং পোকামাকড়ও সঠিকভাবে দমন করা সম্ভব হয়। এটা আপনারা যেকোনো গাছেই ইউজ করতে পারেন। তো কথা বলতে আমাদের আলু তোলাও হয়ে গেল। নেক্সট দিন ইনশাআল্লাহ সমতল ভূমির আলু তোলার একটি ভিডিও বানাবো এবং আপনাদেরকে শেয়ার করব। এবছর তো আর সময় নেই। ইনশাআল্লাহ সামনের বছর আপনারাও আমার সাথে একসাথে বাসায় আলু রোপণ করবেন। আমিও A to Z সব পুরো ভিডিও দেওয়ার চেষ্টা করব যেন আপনাদের হেল্প হয়। তো সবশেষে ঝুরির আলু থেকে আমরা এটুকুই আলু পেয়েছিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যেকোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন এবং সব সময় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।